গঙ্গাসাগর পৌষ মাসের শেষের দিন অর্থাৎ মকর সংক্রান্তির মহাতিথিতে মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে সাগরদ্বীপের মেলা প্রাঙ্গণ। লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে পবিত্র গঙ্গার সাথে বঙ্গোপসাগরের মিলনস্থলে। হাজার বছরের পুরনো তীর্থভূমি গঙ্গাসাগর মেলায় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন আর কিভাবেই বা ঘুরবেন ইত্যাদি জানতে এবং গঙ্গাসাগরের পৌরাণিক ইতিহাস সম্বন্ধে অবগত হতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। গঙ্গাসাগর মেলা হলো সারা ভারতের মধ্যে কুম্ভ মেলার পর দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। সাগরদ্বীপের দক্ষিণে গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই স্থানটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান, তাই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থস্নান করতে আসেন। তবে উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক। মেলাটি এক সপ্তাহের অধিক সময় ধরে পরিচালিত হয়, তবে মকর সংক্রান্তির দিনটি একক দিন হিসাবে সবচেয়ে বেশি সংখ্যক পুণ্যার্থীদের আকর্ষণ করে থাকে। একটা সময় ছিল যখন গঙ্গাসাগরে পৌঁছানোটা ব্যাপক বিপদসংকুল ছিল, কিন্তু বর্তমানে এই মেলায় যাওয়াটা বেশ সহজ হয়ে উঠেছে। কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত সাগরদ্বীপে পৌঁছানোর জন্য বেশ কয়েকটা উপায় রয়েছে। সব থেকে জনপ্রিয় ও সহজলভ্য হলো রেলপথ। শিয়ালদহ স্টেশন থেকে মাত্র 25 টাকায় নামখানা লোকালে চলে যেতে পারেন কাকদ্বীপ স্টেশনে। সেখান থেকে অটো বা টোটোতে করে হারুদ পয়েন্টে পৌঁছাতে হবে। তারপর ভেসেলে করে মুড়িগঙ্গা নদী পেরিয়ে ওপারে কচুবেড়িয়া ঘাটে নেমে বাস, অটো বা ম্যাজিকে করে কপিলমুনি আশ্রম। তবে কাকদ্বীপ স্টেশনে না নেমে আপনি চাইলে নামখানা স্টেশনে নেমে সেখান থেকে টোটোতে করে নারায়ণপুর ফেরিঘাট থেকে ফেরিতে করে ওপারে বেনুবনে নামতে পারেন এবং তারপর অটো, টোটো বা বাসে করে কপিলমুনি আশ্রমে পৌঁছানো যায়। এছাড়া সরাসরি কলকাতা থেকে গঙ্গাসাগর ক্রুজ পরিষেবাও চালু রয়েছে, যা গঙ্গাসাগর যাওয়ার একটি অন্যতম ভ্রমণ বিকল্প হয়ে উঠেছে। ক্রুজে করে যেতে চাইলে অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই বুকিং করা যায়। যাওয়ার ব্যাপারটা তো গেল, কিন্তু এবারে কথা হলো যে প্রায় কোটি খানেক মানুষ যেখানে ভিড় জমাবেন সেখানে থাকার কি ব্যবস্থা, কোথায় থাকবেন আপনি? মেলার সময় সরকারিভাবে হাজারো অস্থায়ী হোগলা পাতার টেন্ট তৈরি করা হয় সমগ্র মেলা প্রাঙ্গণ জুড়ে। তবে এছাড়াও মেলার আশেপাশে থাকার জন্য অনেক হোটেল, গেস্ট হাউস, আশ্রম ও ধর্মশালা রয়েছে। এছাড়া রাত্রিবাসের জন্য সরকারি লজও রয়েছে সাগরদ্বীপে। আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো চিন্তাই থাকে না, কারণ মেলার সময় বিভিন্ন আশ্রম বা ধর্মীয় সংগঠনের তরফ থেকে দিনে প্রায় 3 বার থেকে 5 বার খাবারের ব্যবস্থা করা হয় জায়গায় জায়গায়। তাছাড়া খাবার কিনে খাওয়ার জন্য অসংখ্য দোকান, হোটেল, রেস্টুরেন্ট তো রয়েছেই। অসীম এই বঙ্গোপসাগরে হাজারো পথ পাড়ি দিয়ে মা গঙ্গা এসে মিশেছে এই স্থানে। আর এখানেই মকর সংক্রান্তির মহাতিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী তাদের পাপ মোচন করতে বা মনস্কামনা পূর্ণের আশায় গঙ্গা স্নান করবেন। সাগরের তীর থেকে অনতি দূরেই কপিল মুনির মন্দির। কপিল মুনি ছিলেন বিষ্ণুর অবতার, তাকে নিয়েই সৃষ্টি হয়েছে এই পবিত্র তীর্থভূমি। কিংবদন্তি অনুযায়ী একদা কপিল মুনির আশ্রম ছিল এই স্থানে। সগর রাজার 60,000 পুত্রকে ভস্মীভূত করেছিলেন তিনি। এরপর সগর রাজার উত্তর পুরুষ রাজা ভগীরথ অনেক বছরের তপস্যা করে মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে এনে তার 60,000 পূর্বপুরুষকে মুক্ত করেন, যার ফলে তারা স্বর্গ লাভ করে এবং তারপর থেকে এই স্থান কপিল মুনির নামে মহা তীর্থক্ষেত্রে পরিণত হয়। গঙ্গাসাগর মেলা যে ঠিক কত বছর পুরনো তা সঠিক করে বলা সম্ভব নয়। মহাভারতের বন পর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগর তীর্থের কথা বলা হয়েছে। হিন্দু ধর্ম বিশ্বাসীদের মত অনুসারে হুগলি নদীর মোহনায় অবস্থিত সাগরদ্বীপের এই গঙ্গাসাগরই হলো মহাভারতে উল্লেখিত গঙ্গাসাগর সঙ্গম। প্রাচীন যুগের মহাকবি কালিদাসের রঘুবংশম থেকে শুরু করে আধুনিক যুগের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় উল্লেখিত হয়েছে গঙ্গাসাগর তীর্থের কথা। গঙ্গাসাগরে সর্বপ্রথম 437 খ্রিস্টাব্দে কপিল মুনির মন্দির নির্মিত হয়েছিল। আমরা আজ যে মন্দিরটি দেখছি তা পুরনো মন্দিরগুলির কয়েকবার সমুদ্রের অতল গভীরে তলিয়ে যাওয়ার পর নির্মিত হয়েছে। প্রার্থনা সহ স্নান বা নদীর জলে ডুব দেওয়া হলো সমস্ত তীর্থযাত্রীদের জন্য গঙ্গাসাগর মেলার মুখ্য আচার অনুষ্ঠান। তাই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে স্নানের জন্য হাজির হন পুণ্যার্থীরা। গঙ্গা স্নানের পর কপিল মুনির মন্দিরে পুজো দেওয়া আরো একটি প্রধান আচার বিধি। এখানে লাল রঙে রাঙানো কপিল মুনি, তার বামে সগর রাজা আর ডান দিকে মা গঙ্গা পূজিত হচ্ছেন। এছাড়া সমগ্র মেলাটি সাধু সন্ততে ভরে থাকেন, বিশেষ করে নাগা সাধুরা।
তারা বছর ঘুরে ঠিক নির্দিষ্ট সময়ে হিমালয়ের তপস্যা স্থল ছেড়ে হাজির হন গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে। তীব্র শীত উপেক্ষা করে ধর্মীয় রীতিনীতি অনুসারে কেবল ছাই ভস্য গায়ে মেখে অনাবৃত অবস্থায় মন্দিরের পার্শ্ববর্তী খুপড়িগুলোতে অবস্থান করেন তারা।